বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় ই-লার্নিং চ্যানেলে এখন দর্শনের ক্লাস। আজকে আমি সেকেন্ড ইয়ার অনার্সের ছাত্রছাত্রীদের জন্য একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি। এই ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি অন্যান্য থিওরি আমরা যেরকমভাবে বুঝে থাকি বা পড়ে থাকি, সেইভাবে লজিকের এই প্রবলেমটা আমরা বুঝতে পারবো না। অর্থাৎ মেকানিক্যালি কিছু পড়ে নিয়ে বা মুখস্থ করে নিয়ে আমাদের পক্ষে এগুলো করা সম্ভব নয়। তাই বিষয়টা একটু আমাদের বুঝে নিতে হবে। আমরা ফর্মাল প্রুফ বলতে কি বুঝি, কেন করি ইত্যাদি বিষয়গুলো আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার। প্রথমত দেখো, এই আজকের যেটুকু অংশ আমি বলবো সেখান থেকে তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন আসে পরীক্ষাতে, সেখান 5 নম্বর প্রশ্নেরও কিছু তোমরা পেতে পারো, সেখান থেকে উত্তর পেতে পারো। প্রথমত দেখো যে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর্যন্ত যুক্তির বৈধতা বা অবৈধতা বিচারের পদ্ধতি শিখেছিলে এবং সেখানে ভেন ডায়াগ্রাম পদ্ধতি, ট্রুথ টেবিল বা সত্য সারণী পদ্ধতির সাহায্যে যুক্তির বৈধতা বা অবৈধতা বিচার করতে শিখেছিলে। আমরা পরবর্তীকালে অনার্স পড়তে এসে দেখলাম যে আমরা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি বলে একটা পদ্ধতি শিখেছি। এখন দেখো, দুটো জিনিসের কথা বলবো তোমাদেরকে। একটা হচ্ছে ডিসিশন প্রসিডিওর বা যাকে বাংলায় বলা হয় নির্ণয় পদ্ধতি, এবং অপরটি হচ্ছে প্রুফ প্রসিডিওর বা প্রমাণ পদ্ধতি। এখন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে ডিস্টিংগুইশ বিটুইন ডিসিশন প্রসিডিওর অ্যান্ড প্রুফ প্রসিডিওর, তাহলে তুমি কি বলবে? প্রথমত দেখো, ডিসিশন প্রসিডিওর বা নির্ণয় পদ্ধতি সেটা কি না, যে পদ্ধতির সাহায্যে একটি যুক্তি বৈধ কি অবৈধ তার নির্ণয় করা যায়, অর্থাৎ যে পদ্ধতি প্রয়োগ করে যুক্তির বৈধতা অবৈধতা সম্পর্কে নিশ্চিতভাবে সিদ্ধান্তে পৌঁছানো যায়, তাকে বলা হয় নির্ণয় পদ্ধতি। উদাহরণটা দিলে বিষয়টা একটু পরিষ্কার হবে। যেমন ধরো, ভেন চিত্র পদ্ধতি বা সত্য সারণী পদ্ধতি, তোমরা আগে যেগুলো উচ্চ মাধ্যমিকে পড়েছিলে সেগুলো হচ্ছে নির্ণয় পদ্ধতি বা ডিসিশন প্রসিডিওর। কেন না, একটি ভেন চিত্রের সাহায্যে বা ট্রুথ টেবিলের সাহায্যে আমাদেরকে একটি যুক্তির বৈধতা বা অবৈধতা বিচার করতে দেওয়া হয়। অর্থাৎ সব যুক্তি যে বৈধ তাও নয়, সব যুক্তি অবৈধ তাও নয়, আমরা যুক্তির বৈধতা কি অবৈধতা বিচার করতে পারি এই ভেন চিত্র বা ট্রুথ টেবিল পদ্ধতির সাহায্যে। অন্যদিকে দেখো, যেটাকে আমরা বলছি প্রুফ প্রসিডিওর, সেখানে কি বলা হচ্ছে না, সেখানে একটি যুক্তিকে বৈধ বলাই হচ্ছে, অর্থাৎ তাকে পূর্ব স্বীকৃতি দেওয়াই হচ্ছে সেটা বৈধ যুক্তি বলে। আমাদেরকে শুধু প্রমাণ করে দেখাতে হবে যে যুক্তিটা কিভাবে বৈধ হচ্ছে, অর্থাৎ কোন পদ্ধতিতে আমরা যুক্তিটাকে বৈধ প্রমাণ করছি এবং কিভাবে আমরা যুক্তি বাক্যগুলো থেকে সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তাহলে দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি না, প্রথম যে বললাম ডিসিশন প্রসিডিওর বা নির্ণয় পদ্ধতি, সেখানে একটা যুক্তি বৈধ কি অবৈধ বলে দেওয়া হচ্ছে না, তাকে আমাদের প্রমাণ করে দেখাতে হচ্ছে যে সেটা বৈধ অথবা অবৈধ। সেই জন্যে কি নির্ণয় পদ্ধতি বলা হচ্ছে, অর্থাৎ নির্ণয় করছি আমরা বৈধ কি অবৈধ। সেটির মধ্যে পড়ে ভেন চিত্র, সত্য সারণী পদ্ধতি ইত্যাদি। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, একটা যুক্তিকে আমরা বৈধ বলে ধরে নিচ্ছি এবং তারপরে আমরা দেখাচ্ছি যে এই বৈধ যুক্তির ক্ষেত্রে কিভাবে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি, কোন পদ্ধতি প্রয়োগ করে আমরা অনিবার্যভাবে আশ্রয় বাক্য বা যুক্তির যে যুক্তি বাক্যগুলো তার থেকে সিদ্ধান্তে পৌঁছাতে পারছি। একে বলা হচ্ছে তোমার প্রমাণ পদ্ধতি। তাহলে নির্ণয় পদ্ধতি এবং প্রমাণ পদ্ধতির মধ্যে এইটা হচ্ছে পার্থক্য, এটা খেয়াল করবে। এরপর দেখো, আমরা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটিতে আসব। এই ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি হচ্ছে একটি প্রমাণ পদ্ধতি, অর্থাৎ যার সাহায্যে আমরা বৈধ যুক্তিকে প্রমাণ করি যে কিভাবে এটা বৈধ, এটা প্রমাণ করি।
একটা যুক্তির বস্তুগত দিক নয়, আকারগত দিক থেকে যুক্তিটা কিভাবে বৈধ হবে সেটা প্রমাণ করাই হচ্ছে ফর্মাল প্রুফের উদ্দেশ্য। অর্থাৎ কোনো একটা যুক্তিকে বস্তুগত বৈধ বলার জন্য ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি আমরা ব্যবহার করি না, কারণ ডিডাকটিভ পদ্ধতি বা অবরোহ যুক্তিবিজ্ঞান হচ্ছে একটি আকারগত যুক্তিবিজ্ঞান। তাই আমরা এখানে আকারগত দিক থেকে একটা যুক্তি কিভাবে বৈধ হবে সেটা প্রমাণ করার জন্য আমরা কিছু নিয়মকানুন প্রয়োগ করে থাকি। এবারে দেখো, আমরা এই প্রমাণ পদ্ধতির ক্ষেত্রে তর্কবিজ্ঞানে, সাংকেতিক যুক্তিবিজ্ঞানে আমরা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি করার জন্য দুই শ্রেণীর নিয়ম ব্যবহার করি। কতগুলোকে বলা হয় রুলস অফ ইনফারেন্স এবং কতগুলোকে বলা হয় রুলস অফ রিপ্লেসমেন্ট। তোমরা জানো যে রুলস অফ ইনফারেন্স হচ্ছে 9টা এবং রুলস অফ রিপ্লেসমেন্ট হচ্ছে কতগুলো, 19টা। তাহলে এই 10টা। তাহলে 9 এবং 10 এই 19টা সূত্রের সাহায্যে আমরা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটির ক্ষেত্রে একটা বৈধ যুক্তিকে বৈধ বলে প্রমাণ করতে পারি। এখন কথাটা হচ্ছে যে আমরা যখন বীজগণিত পড়ি বা স্কুলে যখন আমরা অ্যালজাবরা পড়ি, তখন আমরা দেখি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই যে জিনিস, এটা একটা নিয়ম বা সূত্র, কিন্তু এটাকে প্রয়োগ করতে গেলে আমাদেরকে কিছু জিনিস মাথায় রেখে প্রয়োগ করতে হয়। যেমন ঠিক তেমনি আমরা লজিকের ক্ষেত্রে, সাংকেতিক যুক্তিবিজ্ঞান বা সিম্বলিক লজিকের ক্ষেত্রে এই যে 19টা নিয়মকে প্রয়োগ করে থাকি, এই 19টা নিয়মের প্রয়োগের ক্ষেত্রে কতগুলো বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে, কারণ নেহাত মুখস্থ করে আমরা এই রুলগুলোকে অ্যাপ্লাই করতে বা সূত্রগুলোকে প্রয়োগ করতে পারি না। সেগুলো কি কি দেখো, যে প্রথমত আমাদের এই সূত্রগুলো প্রয়োগ করার জন্য, অর্থাৎ বৈধতা যখন আমরা প্রমাণ করতে যাব ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটির মাধ্যমে, তখন আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, একই অনুমানের সূত্রকে যুক্তিতে একাধিকবার প্রয়োগ করা যায়। কীরকম দেখো, উদাহরণ দিয়ে বলছি। ধরো তুমি ফর্মাল প্রুফ করতে শুরু করেছো, সেখানে অ্যাবসর্পশন একটা রুল, অ্যাবসর্পশন হচ্ছে রুল অফ ইনফারেন্সের মধ্যে পড়ে। এই রুলটাকে তুমি কোনো একটা যুক্তিকে বৈধ প্রমাণ করার জন্য একাধিকবার ব্যবহার করতে পারো। এমন নয় যে একবার তুমি অ্যাবসর্পশনের রুলটা প্রয়োগ করলে আর প্রয়োগ করতে পারবে না, একাধিকবার প্রয়োগ করতে পারবে। 2 নম্বর হচ্ছে যে সিদ্ধান্তে আমাদের উপনীত হতে হয়, তাহলে তোমাকে যুক্তিতে যতগুলো হেতুবাক্য দেওয়া হবে সেই সবগুলোই যে তোমাকে ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ তোমার ধরো 5টা যুক্তিবাক্য আছে এবং তারপর দেয়ারফর সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তে পৌঁছাতে গেলে এমন হতে পারে যে তোমার 1, 2, 3টা কাজে লাগলো, 4 নম্বর বা 5 নম্বরের হেতুবাক্যটা তোমার কোনো কাজে লাগছে না, এর মধ্যে কোনো অসুবিধা নেই, তুমি কোনো হেতুবাক্যকে একবারেই ব্যবহার না করে ছেড়ে দিতে পারো। 3 নম্বর হচ্ছে একই হেতুবাক্য একাধিকবার ব্যবহৃত হতে পারে, অর্থাৎ একই হেতুবাক্যকে প্রয়োজনে একাধিক সূত্রও প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ সেটা তো বললাম আগেই যে একটা হেতুবাক্যকে তুমি বারবার ব্যবহার করতে পারছো। 2 নম্বরের ওপর ধরো তুমি একবার অ্যাবজর্পশন প্রয়োগ করেছো, আবার ধরো সিম্পলিফিকেশন প্রয়োগ করলে, বা তারপরে তুমি ডিসজাংটিভ সিলোজিজম প্রয়োগ, এরকম হতেই পারে। তুমি একটা হেতুবাক্যকে বারবার তোমার কাজে লাগাতে পারো। 4 নম্বরে দেখো যে এই পদ্ধতিকে অবরোহ পদ্ধতি বলা হয়। এই যে পদ্ধতিটা আমাদের ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, এটা হচ্ছে অবরোহ পদ্ধতি। তার কারণ কি না, অবরোহ পদ্ধতিতে হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। এক্ষেত্রেও আমরা সিদ্ধান্তটাকে যুক্তির যে হেতুবাক্যগুলো তার থেকে কিন্তু নিশ্চিত করে প্রমাণ করে দেখাই যে আমি এই সূত্রের সাহায্যে হেতুবাক্য থেকে সিদ্ধান্তে পৌঁছেছি। তাহলে অবরোহ পদ্ধতিতে যেমন আমরা 2টি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে পৌঁছাই, এখানেও কিন্তু আমরা যুক্তিবাক্যগুলো থেকে সূত্র প্রয়োগ করে সিদ্ধান্তে পৌঁছাই। 5 নম্বরে দেখো, সিদ্ধান্ত আমাদের কিভাবে বার করতে হবে, এটাই হচ্ছে আমাদের আকারগত প্রমাণের মূল চিন্তা হিসাবে কাজ করে, যে আমি সিদ্ধান্তে কিভাবে পৌঁছতে পারবো। সেক্ষেত্রে কি হবে দেখো, যে ব্যাক ক্যালকুলেশন করতে পারি আমরা।
যেমন ধরো তোমাকে হয়তো একটা সিদ্ধান্ত দেওয়া আছে যে পি ইমপ্লাইজ পি অ্যান্ড কিউ। তুমি হেতুবাক্যগুলো দেখে বুঝতে পারছো না যে কিভাবে আমি পি ইমপ্লাইজ পি অ্যান্ড কিউটাকে আশ্রয় বাক্য থেকে বার করতে পারবো। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো ব্যাক ক্যালকুলেশন, অর্থাৎ তোমার সিদ্ধান্ত যেটা পি ইমপ্লাইজ পি অ্যান্ড কিউ সেটাকে পিছন থেকে ভাঙতে পারো। যেমন তুমি পি ইমপ্লাইজ পি অ্যান্ড কিউকে নট পি অর পি অ্যান্ড কিউ করলে, তারপর ডিস্ট্রিবিউশন করলে, এইভাবে তুমি পিছন দিকে আস্তে আস্তে হেতুবাক্যের মধ্যে তখন তুমি সূত্রটা খুঁজে পাবে যে কিভাবে আমি এই হেতুবাক্যগুলো থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারবো। তাহলে এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা এগুলোকে প্রয়োগ করব। সূত্রটা শুধু মুখস্থ করলে হবে না, সূত্রগুলোকে আত্মস্থ করে আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে এগুলোকে প্রয়োগ করা যায়। এরপরে দেখো, এই যে আমাদের 9টা সূত্র, ইনফারেন্সের সূত্র, এইগুলোই কিন্তু বললাম যথেষ্ট নয়। 9টা সূত্র ছাড়াও আমাদের আরও 10টা সূত্র লাগে। 19টা সূত্র মোট কাজ করে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটির ক্ষেত্রে। এখানে আমাদের আর এক শ্রেণীর সূত্র হচ্ছে বাকি যে 10টা, সেটা হচ্ছে রুল অফ রিপ্লেসমেন্ট। রুল অফ রিপ্লেসমেন্টের সূত্র। তাহলে এই রুল অফ রিপ্লেসমেন্টের সূত্রের ক্ষেত্রে কি হয় না, যে সূত্রের সাহায্যে একটি বচনের জায়গায় তার সমমানের আরেকটি বচন বসানো যায় তাকে প্রতিস্থাপনের যুক্তি বলা হয় বা রিপ্লেসমেন্টের সূত্র বলা হয়। অর্থাৎ রিপ্লেসমেন্টের সূত্রগুলো দেখবে যে ট্রিপল বার চিহ্নের সাহায্যে সমস্ত বর্ণনা করা আছে। যেমন ধরো পি ইমপ্লাইজ কিউ দেয়ারফোর নট না বলে আমরা সমীকরণের চিহ্নের সাহায্যে বলছি যে মেটেরিয়ালি ইকুইভ্যালেন্ট টু নট কিউ ইমপ্লাইজ নট পি, অর্থাৎ ট্রান্সপোজিশনের সূত্র আমরা প্রয়োগ করছি। তাহলে সেখানে আমরা সমীকরণের চিহ্নের সাহায্যে প্রকাশ করছি, মানে হচ্ছে যে সমীকরণের চিহ্নের দুপাশে যে বচনগুলো আছে তার দুটোই হচ্ছে সমমান বচন। পি ইমপ্লাইজ কিউরও যা মান, নট কিউ ইমপ্লাইজ নট পিরও কিন্তু তাই মান। এবারে দেখো আমরা একটা জিনিসে আসবো যে তোমাদের প্রশ্ন আসে প্রায়, বা 5 নম্বরের প্রশ্নও আসতে পারে, বা একটা ফর্মাল প্রুফ করতে দিয়ে তার সঙ্গেও এরকম একটা প্রশ্ন আসতে পারে যে ডিস্টিংগুইশ বিটুইন রুল অফ ইনফারেন্স অ্যান্ড রুল অফ রিপ্লেসমেন্ট, অর হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন রুল অফ রিপ্লেসমেন্ট অ্যান্ড রুল অফ ইনফারেন্স, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এখানে দেখো পার্থক্যগুলো কী কী। এই পার্থক্যগুলো হচ্ছে প্রথমত যে অনুমানের সূত্র নিবেশনের সূত্র কিন্তু প্রতিস্থাপনের সূত্র সমার্থতার সূত্র। অর্থাৎ এই যে রুল অফ ইনফারেন্স, এগুলো হচ্ছে রুল অফ সাবস্টিটিউশন অনুযায়ী কাজ করে। যেমন ধরো এমপি বা মোডাস পোনেন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফোর কিউ। হ্যাঁ, এবং সেখানে তুমি পি ইমপ্লাইজ কিউই যে তোমার ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটিতে থাকবে এমন কোনো কথা নয়। তোমার সেখানে আর ইমপ্লাইজ পি থাকতে পারে, আর থাকতে পারে দেয়ারফোর পি থাকতে পারে। তাহলে তুমি এই পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফোর কিউর পরিবর্তে সাবস্টিটিউশন ইনস্ট্যান্স ব্যবহার করতে পারো। কিন্তু অন্যদিকে কি হচ্ছে না, রুল অফ রিপ্লেসমেন্টগুলো হচ্ছে সমার্থতার সূত্র। অর্থাৎ এখানে আমরা সমান চিহ্নের সাহায্যে ব্যবহার করে থাকি। একটা টটোলজি, একটা রুল অফ রিপ্লেসমেন্ট, পি অর কিউ ট্রিপল বার কিউ অর পি। তুমি পি অর কিউ যদি তোমার ফর্মাল প্রুফের মধ্যে থাকে তাহলে তুমি অনায়াসেই সেখান থেকে কিউ অর পি লিখতে পারো এবং পাশে লিখবে ফ্রম এত নম্বর হেতুবাক্য বাই টটোলজি। এটা আমাদের পক্ষে সম্ভব। 2 নম্বর পার্থক্য দেখো যে অনুমানের সূত্র বা রুল অফ রিপ্লেসমেন্টগুলো প্রত্যেকটা এক একটা যুক্তি। হ্যাঁ, প্রত্যেকটা যুক্তি দেখবে যে পি অ্যান্ড কিউ দেয়ারফোর পি সিম্পলিফিকেশনের সূত্র, পি দেয়ারফোর পি অর কিউ অ্যাডিশনের সূত্র, এরকম প্রত্যেকটাই হচ্ছে কতগুলো যুক্তির আকারে বর্ণনা করা হয়েছে। কিন্তু প্রতিস্থাপনের সূত্রগুলো প্রত্যেকটা দেখবে এক একটা বচন। যেমন কি দেখো পি অ্যান্ড কিউ মেটেরিয়ালি ইকুইভ্যালেন্ট টু কিউ অ্যান্ড পি, তাহলে পি অ্যান্ড কিউটা একটা বচন, কিউ অ্যান্ড পিটা একটা বচন, দুটো বচনকে সমার্থতার চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করছি। এটা একটা পার্থক্য। তাহলে অনুমানের সূত্রগুলো হচ্ছে এক ধরনের যুক্তি, আর রিপ্লেসমেন্টের সূত্রগুলো হচ্ছে এক একটা বচন।
3 নম্বর পার্থক্য হচ্ছে যে অনুমানের সূত্রে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে একটা প্রতিপত্তি সম্পর্ক বা রিলেশন অফ ইমপ্লিকেশন থাকে। অর্থাৎ রুল অফ ইনফারেন্সের ক্ষেত্রে আমরা হেতুবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তে উপনীত হই। অর্থাৎ হেতুবাক্য দুটো ইমপ্লাই করে বা প্রতিপাদন করে সিদ্ধান্তকে। কিন্তু অন্যদিকে প্রতিস্থাপনের সূত্রের ক্ষেত্রে কিন্তু দুটো বচনের মধ্যে একটা রিলেশন অফ ইকুইভ্যালেন্স থেকে যায়, অর্থাৎ একটা সমার্থতার সম্বন্ধ থেকে যায়। অর্থাৎ দুপাশে দুটো ইকুইভ্যালেন্সের চিহ্নের দুপাশে যে দুটো বচন থাকছে তারা সমমানের বচন। চতুর্থত কি বলা হচ্ছে না, অনুমানের সূত্র যেহেতু যুক্তি, হেতুবাক্য থেকে সিদ্ধান্তকে পাওয়া যায়, কিন্তু সিদ্ধান্তকে হেতুবাক্য থেকে পাওয়া যায় না। আমরা জানি যে রুল অফ ইনফারেন্সগুলো প্রত্যেকটাই যুক্তির আকারে আমাদের কাছে আসে, সূত্রগুলো আমাদের কাছে যুক্তির আকারে আসে। এক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই রুল অফ ইনফারেন্সের ক্ষেত্রে সিদ্ধান্তটা আসে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে, কিন্তু আমরা সিদ্ধান্ত থেকে অর্থাৎ পিছন থেকে সামনের দিকে সিদ্ধান্ত থেকে হেতুবাক্যের দিকে কিন্তু যেতে পারি না। কিন্তু উল্টো দিকে আমাদের রুল অফ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যেটা সম্ভব সেটা হচ্ছে আমরা ইকুইভ্যালেন্স চিহ্নের ডান দিক থেকে বাঁ দিকে যেমন যেতে পারি, তেমনি বাঁ দিক থেকে ডান দিকেও যেতে পারি। যেমন পি অর কিউ ইকুইভ্যালেন্ট কিউ আর পি, পি অ্যান্ড কিউ ইকুইভ্যালেন্ট টু কিউ অ্যান্ড পি। এইভাবে আমরা দুপাশে যেতে পারি, ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারি। কিন্তু রুল অফ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা ওপর থেকে নিচের দিকে আসি, যেমন পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফোর কিউ, কিন্তু আমরা নিচের দিক থেকে ওপর দিকে অর্থাৎ সিদ্ধান্তের দিক থেকে আশ্রয় বাক্যের দিকে কিন্তু যেতে পারি না। তাহলে আমরা এই সমস্ত নিয়মগুলো দেখলাম যে দুটো নিয়মের মধ্যে আমরা পার্থক্য, এবং সব থেকে এই দু প্রকার রুলের মধ্যে অর্থাৎ রুল অফ ইনফারেন্স এবং রুল অফ রিপ্লেসমেন্টের নিয়মের মধ্যে সব থেকে যেটা উল্লেখযোগ্য পার্থক্য সেটা হচ্ছে যে আমরা ইনফারেন্সের যে রুলগুলো সেখানে আমরা এই রুলের কোনো একটা অংশের ওপর কোনো নিয়ম প্রয়োগ করতে পারি না। যেমন দেখো, উদাহরণ হিসেবে বললে বুঝতে পারবে যে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফোর কিউ। এখানে তুমি পি ইমপ্লাইজ কিউর ওপর হঠাৎ কিন্তু একটা কোনো অ্যাডিশন করতে পারবে না, বা পি এর সঙ্গে হঠাৎ কোনো কিছু থেকে তুমি অ্যাডিশন করতে পারবে না, বা ডিসজাংটিভ সিলোজিজমের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গোটা সূত্রটার উপর তুমি একটা সূত্র প্রয়োগ করতে পারো। কিন্তু যখন আমরা রুল অফ রিপ্লেসমেন্ট ব্যবহার করি তখন কিন্তু আমরা একটা সামান্য অংশের ওপরেও সূত্রটাকে ব্যবহার করতে পারি বা প্রয়োগ করতে পারি। যেমন ধরো এ অ্যান্ড ব্র্যাকেটের মধ্যে বি ইমপ্লাইজ সি, এখানে আমরা এটাকে সিম্পলিফাই করে নামাতে পারি এবং বলতে পারি দেয়ার ফোর এ। তাহলে এটা হচ্ছে সবথেকে বড় পার্থক্য, যে রুল অফ ইনফারেন্সের ক্ষেত্রে সামগ্রিকভাবে আমরা একটা সূত্র ব্যবহার করি, কিন্তু রুল অফ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সামান্য অংশের ওপর আমরা রিপ্লেসমেন্ট প্রয়োগ করতে পারি। আজকে আমি তোমাদেরকে এইটুকু বললাম। এরপর আমি এর পরের ইয়েটায় দেখাবো যে ফর্মাল প্রুফ কীভাবে করতে হয়, এবং কপির বইয়েতে যে শেষের দিকে তোমাদের 6-7টা ফর্মাল প্রুফ রয়েছে, সেই অঙ্কগুলো আমি করে দেখাবো তোমাদের পরের ক্লাসে, যে আমরা কোন কোন সূত্র প্রয়োগ করে কিভাবে এগুলোকে সেন্টেন্সগুলোকে সিম্বলাইজ করে আমরা কোন নিয়ম প্রয়োগ করে কোন সূত্র কিভাবে প্রয়োগ করে আমরা ফর্মাল প্রুফগুলো করতে পারবো, অর্থাৎ আমরা হেতুবাক্য থেকে সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আজকে এই পর্যন্তই।